কৃষির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন। ঠিক আছে, কৃষির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে আয়োজন। তাহলে চলো আমরা দেখি যে উদ্ভিদের পুষ্টি উপাদান সম্পর্কে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি। উদ্ভিদের পুষ্টি উপাদান সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিছে হচ্ছে যে বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে এপি স্টেইন। ঠিক আছে, এপি স্টেইন উদ্ভিদের পুষ্টি উপাদান সম্পর্কে ধারণা দিছে। আর উদ্ভিদ শারীরতত্ত্বের জনক বলা হয়, মানে হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। আমাদের চ্যাপ্টারটা তো কি প্ল্যান্ট ফিজিওলজি, তো এই প্ল্যান্ট ফিজিওলজির জনক বলা হয় স্টিফেন হেলসকে। ঠিক আছে, স্টিফেন যে হেলস নামক যে একজন সায়েন্টিস্ট আছে, ওনাকেই বলা হয় হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। তাহলে পুষ্টি উপাদান সম্পর্কে ধারণা দিয়েছে এপি স্টেইন, উদ্ভিদ শারীরতত্ত্বের জনক হচ্ছে স্টিফেন হেলস। এবার দেখো এই পুষ্টি উপাদানগুলো তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছো যে পুষ্টি উপাদানগুলো বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে কি বলতো মাইক্রো। একটা হচ্ছে ম্যাক্রো আর একটা কি মাইক্রো। তাহলে ম্যাক্রো উপাদান কোনগুলো? যে উপাদানগুলো পরিমাণে বেশি লাগে, আকারে বড় না, যে উপাদানগুলো পরিমাণে বেশি লাগে তাদেরকে আমরা বলে থাকি কি বলতো ম্যাক্রো উপাদান। যেগুলো পরিমাণে বেশি লাগে তাদেরকে আমরা বলে থাকি ম্যাক্রো উপাদান। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি এমজিকে, ছোটবেলা বলতে 9-10-এ এমজিকে ক্যাফে ফর নাইস চপস, তাই না? আমরা 9-10 থেকে পড়ে আসতেছি যে এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এটা হচ্ছে কি আমাদের ম্যাক্রো উপাদানগুলো। তাহলে এমজি, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে কি ক্যালসিয়াম, তারপরে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস আর হচ্ছে কি বলতো সালফার। ঠিক আছে, তার মানে আমাদের ম্যাক্রো উপাদানের সংখ্যা দাঁড়াচ্ছে দেখো কয়টা, এখানে 5টা, এখানে 4টা, এই হচ্ছে 9টা। ঠিক আছে, আমাদের ম্যাক্রো উপাদান কয়টি বলতো? 9টি। আর মাইক্রো উপাদান আছে কয়টি বলতো? 8টি। আমরা পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে কোনটা ম্যাক্রো উপাদান কোনটা মাইক্রো উপাদান। তুমি যদি ম্যাক্রো উপাদানগুলো সম্পর্কে জানো, মাইক্রো উপাদান সম্পর্কে জানার দরকার নাই, যে কোনো একটা হচ্ছে আইডেন্টিফাই করতে দিবে, আইডেন্টিফাই করলেই হচ্ছে তুমি আনসার করতে পারবা যে কোনটা ম্যাক্রো আর কোনটা কি বলতো মাইক্রো, কোনটা ম্যাক্রো কোনটা মাইক্রো আইডেন্টিফাই করে ফেলতে পারবা। ওকে, তাহলে এটা গেল। এবার দেখো এই যে যে হচ্ছে ম্যাক্রো উপাদান আর মাইক্রো উপাদানগুলো আছে, এর বাইরে কিছু উপাদান আছে যেগুলো হচ্ছে উদ্ভিদের জন্য উপকারী মৌল। উপকারী মৌল কোনগুলো? যেমন দেখো সিলিকন হচ্ছে ঘাসের জন্য একটা উপকারী মৌল, কোবাল্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনের জন্য, নাইট্রোজেন ফিক্সেশন লিগিউমের জন্য। ঠিক আছে, নাইট্রোজেন ফিক্সেশন লিগিউমের জন্য একটা উপকারী মৌল। সোডিয়াম হচ্ছে C4 উদ্ভিদের জন্য হচ্ছে একটা উপকারী মৌল। আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য একটা উপকারী মৌল। তার মানে দেখো আমরা এর বাইরেও 4টা উপকারী মৌল সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি, যে সিলিকন ঘাস উদ্ভিদের জন্য, কোবাল্ট নাইট্রোজেন ফিক্সেশনের জন্য, সোডিয়াম C4 উদ্ভিদের জন্য, আয়োডিন সামুদ্রিক যে অ্যালগিগুলো আছে যাদেরকে আমরা সামুদ্রিক শৈবাল বলে থাকি, সেই সামুদ্রিক শৈবালের জন্য হচ্ছে কি বলতো আয়োডিন হচ্ছে উপকারী মৌল। এবার দেখো কোন বিজ্ঞানীরা এই সিলিকনকে ঘাস উদ্ভিদের জন্য ম্যাক্রোমৌল বলছে, সিলিকনকে ঘাস উদ্ভিদের জন্য ম্যাক্রোমৌল বলছে, সিলিকনকে ঘাস উদ্ভিদের জন্য কি মৌল বলছে বলতো? ম্যাক্রোমৌল বলছে। আবার কোন বিজ্ঞানীরা সোডিয়ামকে C4 উদ্ভিদের জন্য মাইক্রোমৌল বলছে। নরমালি যদি আমরা পড়ি যে আমাদের ম্যাক্রোমৌল 9টা, মাইক্রোমৌল হচ্ছে কয়টা? 8টা, 17টা। পুষ্টি অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? 17টা। কিন্তু যদি তুমি সিলিকনকে বিবেচনায় আনো এবং সোডিয়ামকে বিবেচনায় আনো, সিলিকন এবং সোডিয়াম যদি তোমার বিবেচনায় আসে তাহলে হয়ে যাবে 10টা আর কয়টা? 9টা। কয়টা? 19টা। সো পরীক্ষায় আসলে এইভাবেই আনসার করবা। যদি বলে দেয় সিলিকন এবং সোডিয়াম সহ বা উপকারী মৌল সহ অত্যাবশ্যকীয় উপাদান কতটি, তখন অ্যান্সার হবে 19। আর যদি এই ধরনের কোনো কিছু বলা না থাকে অত্যাবশ্যকীয় উপাদান কয়টি, তাহলে অ্যান্সার হবে কতটি বলতো? 17টি। এই দুইটা ছাড়া 17টা। এবার দেখো এই যে 17টা যে হচ্ছে উপাদান আছে, এর মধ্যে 10টা হচ্ছে তোমার ক্যাটায়ন। ঠিক আছে, 10টা হচ্ছে তোমার ক্যাটায়ন আর 7টা হচ্ছে কি তোমার অ্যানায়ন। ঠিক আছে, 10টা হচ্ছে ক্যাটায়ন আর 7টা হচ্ছে কি বলতো অ্যানায়ন। 10টা ক্যাটায়ন আর 7টা হচ্ছে কি অ্যানায়ন। তো এই উপাদানগুলোর মধ্যে হচ্ছে তোমার পটাশিয়াম নাইট্রেট, এটাকে এভাবে মনে রাখবা, পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, এই পটাশিয়াম নাইট্রেটটা হচ্ছে তোমার দ্রুত গতিতে শোষিত হয়। আমরা এইভাবে মনে রাখি যে পোনা মানে কি মাছের যে ছোট বংশধর সেটাকেই বলা হয় পোনা। পোনা খুব দ্রুত চলে, দ্যাটস ওয়াই কি এটা দ্রুত গতিতে শোষিত হয়। পটাশিয়াম নাইট্রেট বা পোনা
দ্রুত গতিতে শোষিত হয়। এখানে দুইটা আয়ন আছে, একটা হচ্ছে পটাশ আর একটা হচ্ছে কি বলতো নাইট্রেট, একটা হচ্ছে পটাশিয়াম আর একটা কি নাইট্রেট। আর মন্থর গতিতে শোষিত হয় হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, এটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি, যে ক্যালসিয়াম যে হচ্ছে তোমার সালফেট আছে, ঠিক আছে, এটাকে ভাঙলে Ca2+, SO4 তার মানে এটা হচ্ছে কি মন্থর গতিতে শোষিত হচ্ছে, আর এইটা হচ্ছে কি বলতো দ্রুত গতিতে শোষিত হচ্ছে। মন্থর গতিতে শোষিত হচ্ছে আর হচ্ছে কি বলতো দ্রুত গতিতে শোষিত হচ্ছে। এবার দেখো এই যে এই 17টা যে উপাদান আছে, এই 17টা উপাদানের মধ্যে এই 17টা উপাদানের মধ্যে এই 17টা উপাদানের মধ্যে এই যে CHO 17টা উপাদানের মধ্যে CHO এই উপাদান তিনটা হচ্ছে বায়ু থেকে শোষিত হয়। কয়টা বায়ু থেকে শোষিত হচ্ছে? 3টা। ঠিক আছে, আর বাকি 14টা উপাদান হচ্ছে কোথা থেকে শোষিত হয়? মাটি থেকে শোষিত হয়। তাহলে এই 3টা শোষিত হচ্ছে বায়ু থেকে, আর এই 14টা শোষিত হচ্ছে কোথা থেকে বলতো? মাটি থেকে শোষিত হচ্ছে। ওকে, এইটুকু পড়বা। দেখো একটা বোর্ডের মধ্যে কিন্তু অনেকগুলো তথ্য চলে আসছে। ঠিক আছে, অনেকগুলো তথ্য চলে আসছে। এবার আসো যে এই যে উদ্ভিদের যে হচ্ছে উপকারী মৌলগুলো আছে, এই উপকারী মৌলগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে লাগে হচ্ছে ম্যাগনেসিয়াম। সবচেয়ে বেশি পরিমাণে লাগে হচ্ছে ম্যাগনেসিয়াম। সেকেন্ড হচ্ছে নাইট্রোজেন, কারণ ম্যাগনেসিয়াম অণুটা হচ্ছে ক্লোরোফিল গঠনের জন্য খুবই দরকারি, এই কারণে ম্যাগনেসিয়ামটা সবচেয়ে বেশি পরিমাণে লাগে। আর তারপরেই লাগে হচ্ছে কি বলতো নাইট্রোজেন। তো এখান থেকে উদ্ভিদের অভাবজনিত কিছু রোগ আছে, এই রোগগুলো তোমরা এই নাইট্রোজেন পড়বা, ম্যাগনেসিয়াম পড়বা, ফসফরাস পড়বা, এই 3টা আর বোরনটা পড়বা। এই 4টা ভালো করে পড়বা, যে কোন হচ্ছে কিসের জন্য কোন অভাবজনিত রোগগুলো হয়। এই অভাবজনিত রোগগুলো খুব ভালো করে পড়বা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের পুষ্টি উপাদান। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আজকে অনেক স্টুডেন্ট আছো যারা আজকে প্রথম আমার ক্লাস করতেছো, সবাই বুঝতে পারছো কিনা? ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা সবাই ক্লিয়ার কিনা। ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা আসলে ক্লিয়ার কিনা। ঠিক আছে, তোমরা ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা ক্লিয়ার কিনা। তাহলে আমরা নেক্সট টপিকসে যাব। তোমাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিয়ে নেই। অনেকে নতুন শিক্ষার্থী আছো যারা ক্লাস করতেছো, ঠিক আছে, ক্লিয়ার কিনা? সবাই একটু ভাইয়াকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা ক্লিয়ার কিনা। ঠিক আছে, তোমরা ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা ক্লিয়ার। ওকে, আমাদের 1 নম্বর টপিকসটা শেষ, পুষ্টি উপাদানের টপিকসটা শেষ। এবার আমরা কথা বলবো বেসিক্যালি উদ্ভিদের হচ্ছে শোষণ নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। ঠিক আছে, দেখো উদ্ভিদ আসলে হচ্ছে খনিজ লবণও শোষণ করে, পানিও শোষণ করে। ঠিক আছে, আমরা যদি বলি যে আমরা এটা আগে একটু ক্লারিফাই করে নিই যে লবণ আর হচ্ছে পানি যে শোষণ করতেছে উদ্ভিদ, দেখো লবণটা শোষিত হয় বেসিক্যালি পরিশোষণ প্রক্রিয়ায়। ঠিক আছে, আর পানিটা শোষণ হয় হচ্ছে অভিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়া। অভিস্রবণ বা হচ্ছে কি অসমোসিস প্রক্রিয়া। লবণ শোষিত হয় আয়ন আকারে, লবণ শোষিত হয় আয়ন আকারে। পানি শোষিত হয় হচ্ছে অণু আকারে। পানি শোষিত হয় কি আকারে? অণু আকারে। লবণ শোষিত হয় হচ্ছে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দ্বারা। মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দ্বারা। মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দ্বারা। আর পানি শোষিত হয় হচ্ছে তোমার মূলরোম দ্বারা। পানি শোষিত হয় হচ্ছে মূলরোম দ্বারা। এই 3টা পার্থক্য একটু মনে রাখবা। এখন ডিটেলস ক্লাস নেওয়ার সময় নেই, তাহলে হচ্ছে আমি আর্ট করে সুন্দর করে বুঝিয়ে দিতাম, তো সেগুলো দরকারও নেই, পরীক্ষায় সেগুলো আসবে না। জাস্ট মনে রাখো লবণ শোষিত হয় পরিশোষণ, পানি শোষিত হয় অভিস্রবণ, লবণ শোষিত হয় আয়ন আকারে, পানি শোষিত হয় অণু আকারে, লবণ শোষিত হয় মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দ্বারা, আর পানি শোষিত হয় হচ্ছে কি দ্বারা বলতো? মূলরোম দ্বারা হচ্ছে শোষিত হয়। এবার দেখো আমরা খনিজ লবণের মতবাদগুলো সম্পর্কে পড়ার চেষ্টা করব। আমরা ডিটেলস পড়বো না, যতটুকু লাগে কৃষির জন্য যতটুকু লাগে তোমরা এই সিদ্ধান্তটাই নিতে পারো না যে ভাই আসলে কতটুকু লাগে, আসলে কতটুকু লাগে এই সিদ্ধান্তটাই নিতে পারো না। সেই কাজটাই আমি করতেছি। ঠিক আছে, সেই কাজটাই হচ্ছে আমি করতেছি, যে জিস্ট যতটুকু লাগবে, যেটাকে আমি প্রথম হচ্ছে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম যে জিস্ট শব্দটা, একটা চ্যাপ্টারের জিস্ট যতটুকু সেটুকু আমি পড়িয়ে দিব
1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা যেখানে ছিলাম আর কি, এই খনিজ লবণের প্রাপ্যতার 2টা মতবাদ আছে। খনিজ লবণের প্রাপ্যতার 2টা মতবাদ আছে, এটাকে আমরা বলে থাকি কাক। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড মতবাদ, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। আর কিচ্ছু জানার দরকার নাই, জাস্ট নাম 2টা জানবা, ডিটেলস জানার দরকার নাই, আপাতত ডিটেলস লাগবে না। কার্বন ডাই অক্সাইডের হচ্ছে আমরা কি বললাম যে খনিজ লবণের প্রাপ্যতার 2টো মতবাদ আছে। একটা মতবাদ কার্বন ডাই অক্সাইড মতবাদ, কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। কারো যদি ডিটেলস জানার দরকার পড়ে আমাদের ইউটিউবে দেখবা ডিটেলস ক্লাস দেওয়া আছে, সেখান থেকে ডিটেলস দেখে নিবা, আপাতত ডিটেলস লাগবে না কৃষিতে। ওকে, এবার আসো সক্রিয় শোষণ আর হচ্ছে নিষ্ক্রিয় শোষণটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। সক্রিয় শোষণটা কি, নিষ্ক্রিয় শোষণটা কি? যে শোষণটা হচ্ছে, আমার হাতের দিকে একটু তাকাও, আমার হাতে দেখো এই পেনটা আছে, এই পেনটাকে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে, স্টাইলাসটাকে আমি ছেড়ে দিলাম, তাহলে এটা কি আপনা আপনি পড়ে যাচ্ছে, আমাকে কোনো বল প্রয়োগ করতে হচ্ছে না, অভিকর্ষের প্রভাবে পড়ে যাচ্ছে। বাট এটাকে যদি আমি উপরের দিকে টেনে তুলি তখন কিন্তু আমাকে কি প্রয়োগ করতে হচ্ছে বলতো? বল প্রয়োগ করতে হচ্ছে। তখন আমাকে কি প্রয়োগ করতে হচ্ছে? বল প্রয়োগ করতে হচ্ছে। বাট ছেড়ে দিলাম, বল প্রয়োগ করতে হচ্ছে না। এই যে আমি এটাকে টেনে তুলতেছি, এটার নাম হচ্ছে সক্রিয়, মানে কি শক্তি লাগতেছে, টেনে তুলতেছি শক্তি লাগতেছে, দ্যাটস মিন এটা সক্রিয়। এটা ফেলে দিলাম, আপনা আপনি পড়ে গেল, কোনো কি শক্তি লাগতেছে না, কোনো শক্তি লাগতেছে না, দ্যাটস ওয়াই এটা কি বলতো? নিষ্ক্রিয়। এটা কি বলতো? নিষ্ক্রিয়। তার মানে সক্রিয়তে শক্তি লাগে, নিষ্ক্রিয়তে শক্তি লাগে না। তো চলো আমরা নিষ্ক্রিয় পরিশোষণের হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ সম্পর্কে হচ্ছে জানার চেষ্টা করি। ডিটেলস জানবো না, যতটুকু লাগবে ততটুকু। এটা মতবাদগুলোর নাম জানতে হবে, মনে রাখবা আয় বাবা মাছ ধরি। কারো ডিটেলস লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবা, বাট ডিটেলস লাগবে না। আয় দিয়ে হচ্ছে আয়ন বিনিময়, আয়ন বিনিময়, ঠিক আছে। বাবার ব দিয়ে হচ্ছে তোমার ব্যাপন মতবাদ, ব দিয়ে হচ্ছে ব্যাপক প্রবাহ, ব্যাপক প্রবাহ। আর মাস দিয়ে হচ্ছে মাস ফ্লো, মাস ফ্লো। ধরি দিয়ে ডোনান সাম্য অবস্থা, ডোনান সাম্য অবস্থা। তাহলে দেখো নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদগুলো যেখানে কোনো শক্তির প্রয়োজন হয় না, ঘনত্ব আনতির দিকে সংগঠন হচ্ছে, ঘনত্ব আনতির দিকে হচ্ছে প্রক্রিয়াটা সম্পন্ন হয়, সেটাকে আমরা নিষ্ক্রিয় পরিশোষণ বলতেছি। আয় দিয়ে আয়ন বিনিময়, ব দিয়ে ব্যাপন, ব দিয়ে ব্যাপক প্রবাহ বা মাস ফ্লো। এই যে এখানে যে ব্যাপক প্রবাহ বা মাস ফ্লোটা লিখছি, এটা একই, এটা আলাদা কোনো জিনিস না, একই। আর হচ্ছে ডোনায়ন সাম্য অবস্থা, আমরা এত কিছু জানবো না, জাস্ট এখান থেকে আমরা আয়ন বিনিময়টা সম্পর্কে জানার চেষ্টা করব, যে H+ এর পরিবর্তে বিনিময় হয় পটাশিয়াম আয়ন, আর হাইড্রোক্সিল আয়নের পরিবর্তে বিনিময় হয় হচ্ছে ক্লোরিন আয়ন। ঠিক আছে, যে মূল থেকে মাটি, মাটি থেকে মূলে, এখানে যে বিনিময়টা ঘটে, H+ এর পরিবর্তে পটাশিয়াম, হাইড্রোক্সিল আয়নের পরিবর্তে কি বলতো? ক্লোরিন। হাইড্রোক্সিল আয়নের পরিবর্তে কি হয় বলতো? ক্লোরিন। বাকিগুলো জানার দরকার নাই। এবার আসো সক্রিয় পরিশোষণের মতবাদ, সক্রিয় পরিশোষণের মতবাদ, সক্রিয় পরিশোষণ, সক্রিয় পরিশোষণের মতবাদগুলো কি কি? সক্রিয় পরিশোষণের মতবাদ 3টা। লুন্ডেগর মতবাদ, প্রোটন আনায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, লেসিথিন বাহক ধারণা। ঠিক আছে, লুন্ডেগর মতবাদ, তারপরে প্রোটন আনায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, লেসিথিন বাহক ধারণা। লুন্ডেগর মতবাদ অনুযায়ী সেখানে বাহক হিসেবে কাজ করে সাইটোক্রোম। জাস্ট এই তথ্যটুকু লিখে নাও যে হচ্ছে তোমার বাহক হিসেবে কাজ করে কে বলতো? সাইটোক্রোম। লুন্ডেগর মতবাদ অনুযায়ী বাহক হিসেবে কাজ করে সাইটোক্রোম। সাইটোক্রোম হচ্ছে একটা লৌহ ঘটিত প্রোটিন, একটা ফেরাস ঘটিত প্রোটিন। ওকে, শেষ। তারপর হচ্ছে প্রোটন আনায়ন, কিছু জানার দরকার নাই। লেসিথিন বাহক থেকে মনে রাখবা, লেসিথিন এক প্রকার ফসফোলিপিড। লেসিথিন এক প্রকার কি বলতো? ফসফোলিপিড। এই মতবাদটা দিছে হচ্ছে বেনেট ক্লার্ক। লেসিথিন বাহক ধারণা, তার মানে দেখো যে হচ্ছে লুন্ডেগর মতবাদ, তারপরে হচ্ছে প্রোটন আনায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, প্রোটন আনায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, আর লাস্ট অন হচ্ছে আমরা যেটা বললাম যে লেসিথিন বাহক ধারণা, লেসিথিন বাহক ধারণা।
আমরা বলছি যে লুন্ডেগার মতবাদ অনুযায়ী এই মতবাদে বাহক হিসেবে মানে হচ্ছে আয়নটারে জোর করে টেনে নিয়ে আসে, এরা কি সক্রিয়, জোর করে টেনে নিয়ে আসবে, ঘনত্বানুতির বিপরীতে টানবে, জোর করে টেনে নিয়ে আসবে, সেই টানে নিয়ে আসবে কে? সাইটোক্রোম বা ফেরাস গঠিত প্রোটিন। ঠিক আছে, প্রোটন আয়ন লাগবে না। লেসিথিন হচ্ছে এক প্রকার ফসফোলিপিড। এই মতবাদটা দিছে বিজ্ঞানী বেনেট ক্লার্ক। লেসিথিন হচ্ছে এক প্রকার ফসফোলিপিড, এই মতবাদটা দিছে হচ্ছে বিজ্ঞানী বেনেট ক্লার্ক। তো আমাদের এই হচ্ছে তোমার পুষ্টি উপাদান, খনিজ লবণ পরিশোষণ এইগুলো শেষ। ঠিক আছে, খনিজ লবণ পরিশোষণ এইগুলো শেষ। ওকে, এইগুলো শেষ। এখন আমরা চলে যাব প্রশেদনে। আমাদের 1 নম্বর টপিক শেষ। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে বলো। আমাদের 1 নম্বর টপিক শেষ। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে বলো 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 বলো। এই সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা ভাইকে বলো। ওকে ওকে, আচ্ছা ভাই একটু লাস্টেরটা আরেকবার। লাস্টেরটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা। এই মতবাদটা দিছে বিজ্ঞানী বেনেট ক্লার্ক। আর লেসিথিনটা লেসিথিনটা হচ্ছে এক প্রকার ফসফোলিপিড, এতটুকুই মনে রাখো। ওকে, ফসফোলিপিড। ওকে, নেক্সট টপিকস প্রশেদন। ঠিক আছে, তোমরা জানো যে উদ্ভিদ থেকে পানিটা 2 ভাবে বের হয়। যদি পানিটা তরল আকারে বের হয় সেটাকে বলা হয় হচ্ছে তরল আকারে যদি হাইডাথোড দিয়ে বের হয়, যেটাকে আমরা পানি পত্ররন্ধ্র বলি, হাইডাথোড দিয়ে যদি বের হয় পানি পত্ররন্ধ্র বলি, সেটাকে বলা হয় গাটেশন। ঠিক আছে, আর পানিটা যদি বাষ্পাকারে হচ্ছে পত্ররন্ধ্র দিয়ে বের হয় তখন সেটাকে আমরা কি বলি বলতো? প্রশেদন বলে থাকি। ঠিক আছে, তার মানে প্রশেদন মানে কি? পানি বের হয়ে যাওয়ার একটা প্রসেস। উদ্ভিদ যদি 100 লিটার পানি গ্রহণ করে, 1 লিটার পানি কাজে লাগে 99 লিটার পানি বের করে দেয়। এই জন্য এই প্রক্রিয়াটাকে বিজ্ঞানী কার্টিস এই প্রক্রিয়াটাকে বলছে প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল। প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল। জ্ঞানম পটোমিটারের সাহায্যে এই শেষ মুহূর্তে এসে এগুলোই পড়ো। পাশাপাশি নেটওয়ার্ক গাইড, ক্লাস আর নেটওয়ার্ক গাইডে যা আছে সব পড়বা। ঠিক আছে, ক্লাস আর হচ্ছে নেটওয়ার্ক গাইড। ক্লাস শুরু হয়েছে কততে? 45-এ না? কারণ প্রথম 15 মিনিট তো কথাবার্তা বলছি, না, ক্লাস শুরু হয়েছে 45। ওকে, তাহলে দেখো এই কারণে বিজ্ঞানী হচ্ছে কার্টিস এটাকে কি বলছে? নেসেসারি ইভিল বলছে। আর এই প্রশোধনের পরিমাপ করা হয় হচ্ছে জ্ঞানম পটোমিটার দ্বারা। তোমরা সবাই জানো হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন, তারপর হচ্ছে ত্বকীয় প্রশোধন, আর হচ্ছে কি বলতো লেন্টিকুলার প্রশোধন। এই 3 প্রকার প্রশোধন হচ্ছে লক্ষ্য করা যায়। তার মধ্যে পত্ররন্ধ্র হচ্ছে 95 থেকে 98%, এটা হচ্ছে 2 থেকে 5%, এটা হচ্ছে 0.1%। এই পার্সেন্টেজ গুলো হচ্ছে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ভাইয়া এই ক্লাসগুলোর কি রুটিন আছে? হ্যাঁ রুটিন আছে। কোশ্চেন ব্যাংক, কৃষির কোশ্চেন ব্যাংকটা সলভ করো। এবার দেখো এই যে পত্ররন্ধ্রটা আছে, এটা হচ্ছে রন্ধ্র বা ছিদ্র। ঠিক আছে, রন্ধ্র বা ছিদ্র। আর এটাকে বলা হয় রক্ষী কোষ। এটাকে কি বলা হয়? রক্ষী কোষ। রক্ষী কোষ দুটোর আকৃতি হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি। তার মানে কি বলতো? অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ দ্বারা হচ্ছে পত্ররন্ধ্র পরিবেষ্টিত থাকে। আর এই রক্ষী কোষের সাইড দিয়ে থাকে এরকম অসংখ্য সহকারী কোষ। রক্ষী কোষের সাইড দিয়ে থাকে এরকম অসংখ্য সহকারী কোষ। পত্ররন্ধ্রগুলো সকাল 10টা থেকে 11টা, বিকাল 2টা থেকে 3টা পূর্ণ খোলা থাকে। পত্ররন্ধ্র সকাল 10টা থেকে 11টা আর বিকাল 2টা থেকে 3টা হচ্ছে কি পূর্ণ খোলা থাকে। মরুজ উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে পত্ররন্ধ্র হচ্ছে দিনের বেলা বন্ধ, রাতে খোলা। ঠিক আছে, তারপরে মরুজ উদ্ভিদ, লবণাক্ত উদ্ভিদ যাদেরকে হচ্ছে আমরা হ্যালোফাইট, তারপরে যারা হাইড্রোফাইট, মরুজ, লবণাক্ত, তারপরে হচ্ছে জলজ, এই 3টাতেই লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায়। তবে মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে মরুজ উদ্ভিদ। শোনো,
দুই একদিন পর থেকে তোমাদের ক্লাসগুলো সিক্রেট গ্রুপে চলে যাবে। যারা এরকম সুন্দর সুন্দর ফ্রি ক্লাস করতে চাও, আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, বাট ছোট্ট একটা প্রসেস ফলো করতে হবে। বায়োলজি ক্লাস গ্রুপে 20 জনকে হচ্ছে ইনভাইট দিয়ে সেটার স্ক্রিনশট আমাদের এই পেজে দিলে হচ্ছে তোমাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড দিয়ে দিবে। দেখো ডেসক্রিপশন বক্সে এটা বিস্তারিত দেওয়া আছে তুমি কিভাবে সিক্রেট গ্রুপে অ্যাড হবা। এই প্রসেসটা ফলো করে একটু সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যেও। এই প্রসেসটা ফলো করে একটু সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যেও। ওকে, আমরা যেখানে ছিলাম, ওকে এটা চলে গেল। এবার আসো যে পত্ররন্ধ্র খুলতে আসলে কি কি, দেখো পটাশিয়াম আয়ন পত্ররন্ধ্র খুলতে ভূমিকা পালন করে, ব্লু লাইট বা হচ্ছে নীল আলো পত্ররন্ধ্র খুলতে ভূমিকা পালন করে, পিএইচ ভ্যালু যখন 7 হয় তখন পত্ররন্ধ্র হচ্ছে তোমার কি করে বলতো, পিএইচ ভ্যালু যখন 7 হয় এইগুলো পত্ররন্ধ্র খুলতে ভূমিকা পালন করে। জাস্ট এই তথ্যগুলো হচ্ছে মনে রাখবা, ঠিক আছে? এই তথ্যগুলো মনে রাখবা যে পটাশিয়াম আয়ন, ব্লু লাইট আর হচ্ছে পিএইচ 7 এগুলো হচ্ছে তোমার হচ্ছে খুলতে ভূমিকা পালন করে। কিছু সংজ্ঞা জানবা, ব্যাপনের সংজ্ঞা জানবা, অবিশ্রবণের সংজ্ঞা জানবা, ব্যাপন, অবিশ্রবণ, তারপরে হচ্ছে ইমবাইবিশন, ঠিক আছে? বীজ অঙ্কুরোদ্গমের সময় কিন্তু ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। ব্যাপন, অবিশ্রবণ, ইমবাইবিশন এই সংজ্ঞাগুলো জানতে হবে। ব্যাপন, অবিশ্রবণ, ইমবাইবিশন এই সংজ্ঞাগুলো জানতে হবে যে বীজ অঙ্কুরোদ্গমের সময় ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষিত হয়। কিসমিসের পানি শোষণ প্রক্রিয়া একটি অবিশ্রবণিক প্রক্রিয়া। কিসমিসের পানি শোষণ প্রক্রিয়া একটি অবিশ্রবণিক প্রক্রিয়া। ওকে, কিসমিসের পানি শোষণ প্রক্রিয়া একটি অবিশ্রবণিক প্রক্রিয়া। প্রশোধনের হচ্ছে দুইটা ব্যস্তানুপাতিক প্রভাবক আছে, সকল প্রভাবক পড়ার দরকার নাই, জাস্ট দুইটা ব্যস্তানুপাতিক প্রভাবক পড়বা। প্রশোধনের ব্যস্তানুপাতিক প্রভাবক হচ্ছে চাপ এবং আর্দ্রতা। চাপ এবং আর্দ্রতা, আবহমণ্ডলের চাপ এবং আর্দ্রতা, আবহমণ্ডলের চাপ এবং আর্দ্রতা, ঠিক আছে? আবহমণ্ডলের চাপ এবং আর্দ্রতা। শেষ, আমাদের প্রশোধন টপিক শেষ। নেক্সট টপিক হচ্ছে সালোক সংশ্লেষণ। নেক্সট টপিক সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ থেকে সাধারণত কৃষিতে দুইটা প্রশ্ন এসে থাকে। ওকে, দেখছো কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। শেষ সময় এগুলো পড়বা। তোমার বিশ্বাস না হলে ক্লাস শেষে তোমার কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। ক্লাস শেষে গিয়ে তুমি তোমার কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, ঠিক আছে? জাস্ট তোমার যদি বিশ্বাস না হয় ক্লাস শেষে তুমি কোশ্চেন, এগুলো কিন্তু ডিটেলস ক্লাস না, ঠিক আছে? তোমার এই মুহূর্তে এসে ডিটেলস ক্লাসের দরকার নাই, ডিটেলস ক্লাসের দরকার নাই, এত কিছু লাগবে না। আমি যতটুকু পড়াচ্ছি এটা পড়ার পর তুমি কৃষির কোশ্চেন ব্যাংকটা সলভ করো, দেখবা ঘুরে ফিরে এগুলাই, দেখবা ঘুরে ফিরে এগুলাই, ঠিক আছে? ঘুরে ফিরে এগুলাই। ওকে, আমরা তো সংজ্ঞা বলে দিছি, এখানে আর লাগবে না। এবার আসো আমরা কথাবার্তা বলবো হচ্ছে সালোক সংশ্লেষণ নিয়ে, ঠিক আছে? আমরা কথাবার্তা বলবো হচ্ছে কি সালোক সংশ্লেষণ নিয়ে। তাহলে চলো সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা পড়তে হবে, ঠিক আছে? বিক্রিয়াটা সুন্দর করে লিখে নাও, ঠিক আছে? ওকে, বিক্রিয়াটা সুন্দর করে লিখে নাও। এই যারা অ্যাডমিন প্যানেল আছো, মডারেটর প্যানেল যারা আছো, ওরা কমেন্টে কোনো কিছু জিজ্ঞেস করলে ওদেরকে হেল্প করো। তন্ময় 2-3 জনকে আয়না এখানে বসায় দেয়, ওরা একটু হেল্প করুক। দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে 12 অণু পানি বিক্রিয়া করে। কয় অণু কার্বন ডাইঅক্সাইড? 6 অণু। পানি কত অণু? 12 অণু। বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করতেছে কয় অণু? 1 অণু। অক্সিজেন তৈরি করতেছে কয় অণু? 6 অণু। পানি তৈরি করতেছে কয় অণু? 6 অণু। এই বিক্রিয়াটা লাগবে, এই বিক্রিয়াটা হচ্ছে পড়বা, ঠিক আছে? এই বিক্রিয়াটা হচ্ছে পড়বা। ওকে, এবার চলো সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো আসলে কি কি, ঠিক আছে? জাস্ট এই লাইনটা এখানে দেখো, এই লাইনটা সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট থাকে পাতায়, তাই সামগ্রিক বিবেচনায় সবুজ পাতাকেই ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। বাকিগুলো লাগবে না, জাস্ট এই লাইনটা, সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট থাকে পাতায়, তাই সামগ্রিক বিবেচনায় সবুজ পাতাকেই ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। ওকে, তারপরে আসে হচ্ছে, দাঁড়াও তো এইটা, ওকে। এবার দেখো এত ডিটেলস পড়ার দরকার নেই, আমি বলে দিচ্ছি কি রঞ্জক পদার্থ না, 3 ধরনের রঞ্জক পদার্থ, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, ফাইকোবিলিন। হতাশ হওয়ার কিছু নাই, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, ফাইকোবিলিন। এবার দেখো ক্লোরোফিল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ক্লোরোফিল এ আর একটা কি ক্লোরোফিল বি। ক্লোরোফিল এটা হচ্ছে 75%, ক্লোরোফিল বিটা হচ্ছে 25%, 25%। এবার দেখো ক্লোরোফিল এটা হচ্ছে হলদে সবুজ, ক্লোরোফিল বিটা হচ্ছে কি নীলাভ সবুজ। যারা মনে রাখতে পারো না, এই বি দিয়ে মনে রাখবা ব্লু,
ক্লোরোফিল বি এর বি দিয়ে মনে রাখবা ব্লু। ব্লু মিন্স হচ্ছে কি নীলাভ সবুজ। ব্লু মিন্স নীলাভ সবুজ। ব্লু মিন্স নীলাভ সবুজ। শেষ, এতটুকু মনে রাখবা। এবার দেখো যে ক্যারোটিনয়েডের মধ্যে দুইটা উপাদান থাকে, ক্যারোটিন আর জ্যান্থোফিল। পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করতে পারে ক্যারোটিনয়েড কি কি দ্বারা গঠিত। ক্যারোটিন, জ্যান্থোফিল, যতটুকু মার্ক করছি ততটুকু পড়বা, যতটুকু মার্ক করছি ততটুকু পড়বা, বাইরে না। ক্যারোটিন কমলা রঙের, জ্যান্থোফিল হলুদ রঙের। ক্যারোটিন কমলা রঙের, জ্যান্থোফিল হলুদ রঙের। ওকে, তারপরে আসো ফাইকোবিলিন। এখানে দেখো ফাইকোসায়ানিন, ফাইকোইরেথ্রিন, ফাইকোসায়ানিন, ফাইকোইরেথ্রিন, ফাইকোসায়ানিন শেষে কি নিন। নিন থেকে মনে রাখবা নীল। নিন থেকে কি নীল। ইরেথ্রিন, এরিথ্রোসাইট, লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট। ইরেথ্রিন মানে হচ্ছে কি লাল। ইরেথ্রিন মানে হচ্ছে কি লাল। জাস্ট এই ইনফরমেশনটুকু পড়বা। আমি যতটুকু ইনফরমেশনে মার্ক করছি এতটুকু ইনফরমেশন হচ্ছে পড়বা। ওকে ওকে, জাস্ট এতটুকু ইনফরমেশন পড়বা। এখন বেশি পড়তে যাও না, এখন বেশি পড়ার সময় না। যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন, ঠিক আছে? ওকে, এবার আসো বর্ণকণিকার কোনটার কালার কেমন আসলে, ঠিক আছে? কোনটার কালার কেমন খেয়াল করো। ক্যারোটিন গাজরে পাওয়া যায়, কালার হচ্ছে কমলা। ভেরি 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 ইম্পর্টেন্ট শর্টটা কৃষির জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আসো অ্যান্থোসায়ানিন। মনে রাখবা অ্যান্থোসায়ানিন যখন জবায় থাকে কালারটা হবে লাল। এটা পিএইচ এর তারতম্যের কারণে তৈরি হয়। অ্যান্থোসায়ানিনটা যখন অপরাজিতা ফুলে থাকবে, অপরাজিতা ফুলে থাকবে, তখন কালারটা হবে নীল। পিএইচ এর তারতম্যের কারণে এটা হয়ে থাকে। কি বলছি? অ্যান্থোসায়ানিনটা যখন জবায় থাকবে কালারটা হবে লাল। অ্যান্থোসায়ানিনটা যখন অপরাজিতা ফুলে থাকবে কালারটা কি হবে? নীল। তারপরে দেখো বিটা সায়ানিন লাল বেগুনি, বিটা জ্যান্থিন হলুদ, লাইকোপিন কোথায় থাকে? টমেটো। লাইকোপিন কোথায় থাকে? টমেটো। লাল, লাইকোপিন লাল, ল ল লাল। ফাইকোসায়ানিন নিন, নিন নীল। ইরেথ্রিন, ইরেথ্রিন লাল। জ্যান্থোফিল হলুদ। ভেরি 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 ইম্পর্টেন্ট বর্ণকণিকা, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন দাওনি তারা দ্রুত টেলিগ্রাম গ্রুপে এখনই জয়েন দিয়ে ফেলো। টেলিগ্রাম গ্রুপে এখনই তোমরা জয়েন দিয়ে ফেলো। ওকে ওকে, এবার চলো আমরা দেখি নেক্সটে যাই। নেক্সটে কি আছে? আচ্ছা, এখান থেকেও আমরা সব পড়বো না। দৃশ্যমান আলোর এই ন্যানোমিটার, এটা এক এক বই ভেদে এক এক রকম হতে পারে, ম্যাটার করে না। এইটা হচ্ছে এই ন্যানোমিটারটা। তারপরে দেখো সালোক সংশ্লেষণে আমরা সবাই জানি যে বেনি, আ সহ, কলা, এই সবগুলা রঙই হচ্ছে সালোক সংশ্লেষণে লাগে। তার মধ্যে যদি জোড়ায় জোড়ায় আমরা দেখি, জোড়ায় জোড়ায় দেখি, বেগুনি নীল, কমলা লাল, এই চারটা আলো বেশি ব্যবহৃত হয়। বেগুনি নীল আর হচ্ছে কি কমলা লাল, বেগুনি নীল কমলা লাল। এই চারটা আলো থেকেও যদি তুমি আরো দুইটা আলো সিলেক্ট করতে চাও, এই চারটা আলো থেকে যদি তুমি দুইটা আলো সিলেক্ট করতে চাও, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে নীলা। ঠিক আছে, নীলা, নীলা। এই চারটা আলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই চারটা আলো থেকে যদি তুমি আরো দুইটা আলো সিলেক্ট করতে চাও সেই ক্ষেত্রে নীলা। আর যদি একদম সিঙ্গেল সিলেক্ট করো লাল, একদম যদি সিঙ্গেল সিলেক্ট করো তখন অ্যান্সারটা কি হবে বলো তো? লাল। এই যে লেখা আছে দেখো, তখন অ্যান্সারটা কি হবে? লাল। তখন অ্যান্সারটা কি হবে? লাল। এবার আসো পরীক্ষায় যদি তোমাদেরকে প্রশ্ন করে সালোক সংশ্লেষণে কোন দুটি আলো বেশি ব্যবহৃত হয়, এইটা এ নাম্বার অপশন, এটা বি নাম্বার অপশন। ঠিক আছে, কোন দুটি আলো বেশি ব্যবহৃত হয় সালোক সংশ্লেষণে? অ্যান্সার হবে এ। কিন্তু পরের প্রশ্নটা এরকম করছে সালোক সংশ্লেষণে কোন দুটি আলো অধিক সক্রিয়, তখন অ্যান্সার হবে বি। মনে থাকবে কি বলছি? সালোক সংশ্লেষণে হচ্ছে কোন দুটি আলো বেশি ব্যবহৃত হয়, হয় এ নাম্বার অপশন, হয় এটা আছে অথবা এটা আছে। এটা অবলিক দিয়ে দিলাম যে মনে করো এটা হচ্ছে এ নাম্বার অপশন, এটা বি নাম্বার অপশন। সালোক সংশ্লেষণে কোন দুটি আলো বেশি ব্যবহৃত হয়? অ্যান্সার এ। কোন দুটি আলো অধিক সক্রিয় সালোক সংশ্লেষণে? অ্যান্সার বি, অ্যান্সার বি। আর একক আলো হিসেবে ব্যবহৃত হয় কোনটা? লাল। একক আলো হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে লাল। ফটো সিস্টেম ফিস্টেম পড়ার দরকার নাই। এটিপি সম্পর্কে জাস্ট জানবা। এটিপি কে জৈব মুদ্রা, শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। জৈব মুদ্রা, শক্তি মুদ্রা। আর এই বিক্রিয়াটা এডিপির সাথে যখন একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় সেখান থেকে এটিপি তৈরি হয়। এটিপি উৎপাদনকালে পানি হচ্ছে উপজাত হিসেবে পাওয়া যায়। এটিপি উৎপাদনকালে পানি হচ্ছে উপজাত হিসেবে পাওয়া যায়। ওকে, ফটোলাইসিস শব্দগুলোকে ভাঙো। ফটো মানে আলো,
লাইসিস মানে ভাঙন, আলোর উপস্থিতিতে ভাঙন। আলোর উপস্থিতিতে কে ভাঙে? পানি। এই দেখো পানি, পানি ভেঙে কি তৈরি করতেছে? 4টা ইলেকট্রন তৈরি হয়। এটা আসতে পারে পরীক্ষায়। 4টা ইলেকট্রন তৈরি হয়। এতে ভূমিকা পালন করে ম্যাঙ্গানিজ, ক্লোরিন। এতে ভূমিকা পালন করে ম্যাঙ্গানিজ আর হচ্ছে কি বলতো? ক্লোরিন। এতে ভূমিকা পালন করে হচ্ছে ম্যাঙ্গানিজ আর হচ্ছে ক্লোরিন। ওকে, তারপরে আসো, এটা একটু রিডিং দিও, এতটা ইম্পর্টেন্ট না, একবার রিডিং দিবা, একবার রিডিং দিবা। যারা সুন্দর করে নোট করবা, আমি মুখ দিয়ে যেগুলো বলতেছি সেগুলোও তুলবা, এখানে যেগুলো মার্ক করে দিয়েছি সেগুলোও তুলবা। যার নোট সবচেয়ে সুন্দর হবে সে পাবে 200 টাকা পুরস্কার। ঠিক আছে? প্রত্যেক দিন, প্রত্যেক দিন। ওকে, এটা একবার রিডিং দিও। এবার আসো আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল নিয়ে হচ্ছে আলোচনা করি। তাহলে চলো আমরা হচ্ছে, চিন্তা করিও না, খুবই সহজ, আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে? তোমাদের ক্লাস শুরু হয়েছে হচ্ছে 7:45-এ, 7:45-এ, কারণ হচ্ছে ওখানে আলোচনা করছি আমরা। ঠিক আছে? ওখানে আলোচনা করছি। 7:30-এ হচ্ছে ঢুকছি, 32-এ ঢুকছি। ঢোকার পর খুব হিসাব নিকাশ করে ক্লাস নিব, তোমাদের সময় নষ্ট করবো না। 13 মিনিট বিভিন্ন দিক নির্দেশনা দিছি, কথা বলছি। ক্লাস শুরু হয়েছে 7:45-এ, ইনশাল্লাহ 8:45-এ শেষ করে দিব। ইনশাল্লাহ 8:45-এ শেষ করে দিব। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, 8:45-এ শেষ করে দিব। এবার আসো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল নিয়ে হচ্ছে আমরা আলোচনা করি। দেখো, সালোক সংশ্লেষণ, যেটাকে আমরা ফটোসিনথেসিস বলে থাকি, এই শব্দটা সর্বপ্রথম ইউজ করছে বিজ্ঞানী বার্নেস। কে ইউজ করছে বলছি বলতো? বিজ্ঞানী বার্নেস। সালোক সংশ্লেষণ শব্দটা সর্বপ্রথম যে বিজ্ঞানী ইউজ করছে ওনার নাম হচ্ছে কি বলছি বলতো? বার্নেস। পরবর্তীতে সালোক সংশ্লেষণটাকে 2টা পর্যায়ে ভাগ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে অন্ধকার পর্যায়, আরেকটা হচ্ছে আলোক পর্যায়। সরি, আলোক পর্যায়টা উপরে লিখো। একটা হচ্ছে আলোক পর্যায়, আরেকটা হচ্ছে কি বলতো? অন্ধকার পর্যায়। আলোক পর্যায়, অন্ধকার পর্যায়। এই আলোক পর্যায়ে আর অন্ধকার পর্যায়ে যে বিজ্ঞানী ভাগ করছে ওনার নাম হচ্ছে ব্ল্যাকম্যান। তোমরা কি বোরিং হচ্ছ? যারা হচ্ছে আজকে প্রথম প্রথম ক্লাস করতেছ তারা কি বোরিং হচ্ছ? তোমরা কি বোরিং হচ্ছ ক্লাস করে? রেগুলার ক্লাস করবা? ওকে, তাহলে দেখো যে এই আলো আর অন্ধকার পর্যায়, সাদা আর কালা, এই 2 ভাগে ভাগ করছে যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে ব্ল্যাকম্যান। তার নামও কালো মানুষ। ঠিক আছে? কালো মানুষ, সাদা আর কালা 2 ভাগে ভাগ করছে। আলোক পর্যায়টাকে হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন, আর একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন আর হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তো চলো আমরা এটা নিয়ে আগে কথাবার্তা বলি যে চক্রীয় ফটোফসফোরাইলেশন আর অচক্রীয় ফটোফসফোরাইলেশনটা কি। দেখো, ফটোফসফোরাইলেশন শব্দটাকে ভাঙি। ফটো মানে কি? আলো। ফসফো মানে কি? ফসফেট। ঠিক আছে? ফসফো মানে কি? ফসফেট। আর লেশন মানে ক্রিয়া বা বিক্রিয়া। তার মানে দেখো, ফটোফসফোরাইলেশন শব্দটার অর্থ দাঁড়াচ্ছে, ফটো হচ্ছে ফটোফসফোরাইলেশন শব্দটার অর্থ দাঁড়াচ্ছে আলোর উপস্থিতিতে ফসফেট যোগের ক্রিয়া। আলোর উপস্থিতিতে ফসফেট যোগের ক্রিয়া। তার মানে দেখো, এডিপির সাথে যখন একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে সেখান থেকে আমরা পাবো এটিপি। এই আলোর উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়াকেই বলা হয় ফটোফসফোরাইলেশন। আলোর উপস্থিতিতে হচ্ছে তোমার এটিপির সাথে যখন ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে, এটাকে আমরা বলে থাকি ফটোফসফোরাইলেশন। এবার দেখো, চক্রীয় অচক্রীয় 2টা ফটো সিস্টেম আছে। ফটো সিস্টেম কি এখন এগুলো নিয়ে জানার দরকার নেই। ফটো সিস্টেম 2টা, একটা ফটো সিস্টেম 1 আর একটা ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। তো দেখো, যদি ফটো সিস্টেম 1 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন আবার ফটো সিস্টেম 1-এই ফিরে আসে,
তখন সেটাকে আমরা বলবো চক্রীয় ফটোফসফোরাইলেশন। যদি ফটোসিস্টেম অন হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন আবার ফটোসিস্টেম অনেই ফিরে আসে, তখন সেটাকে আমরা বলবো চক্রীয় ফটোফসফোরাইলেশন। তার মানে চক্রীয়তে শুধু কে অংশগ্রহণ করে? ফটোসিস্টেম অন। এবার আসো অচক্রীয় ফটোফসফোরাইলেশনটা কি। দেখো, ফটোসিস্টেম 2 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন যদি ফটোসিস্টেম 2 তে ফিরে না আসে, ফটোসিস্টেম অনে চলে যায়, তখন সেটাকে বলা হয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, ফটো হচ্ছে, তাহলে দেখো যে ফটোসিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন যদি ফটোসিস্টেম 2 তে না আসে, ফটোসিস্টেম অনে চলে যায়, তখন সেটাকে আমরা বলতেছি অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তার মানে চক্রীয়তে শুধুমাত্র ফটোসিস্টেম অন অংশগ্রহণ করতেছে, অচক্রীয়তে ফটোসিস্টেম 1 এবং 2 দুটাই অংশগ্রহণ করতেছে। আর উভয় প্রক্রিয়ায় এক অণু এটিপি তৈরি হয়, এক অণু এটিপি তৈরি হয়, উভয় প্রক্রিয়ায় এক অণু করে, চক্রীয়তেও একটা, অচক্রীয়তেও একটা। ওকে, আর সেদিকে যাচ্ছি না। এবার আসো অন্ধকার পর্যায়ের হচ্ছে 3টা ভাগ, C3, C4 আর হচ্ছে কি ক্যাম চক্র। C3, C4 ক্যাম চক্র। তো C3 কোনটা? C3 বলতে যে সকল উদ্ভিদের হচ্ছে প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন বিশিষ্ট তাদেরকে C3 চক্র, যাদের হচ্ছে প্রথম স্থায়ী যৌগ 4 কার্বন বিশিষ্ট তাদেরকে বলা হয় C4 চক্র বলা হয়। তাদেরকে কি বলা হয়? C4 চক্র বলা হয়। আর ক্যাম বলতে যেটা বোঝায়, ক্রাসুলেসি নামক একটা গোত্র আছে, এই গোত্রের উদ্ভিদে যে চক্রটা সংগঠিত হয় সেটাকে হচ্ছে ক্যাম চক্র বলা হয়। ক্রাসুলেসি গোত্রের উদ্ভিদে যে চক্রটা সংগঠিত হয় সেটাকে ক্যাম চক্র বলা হয়। C3 চক্রটা হচ্ছে তোমার শৈবালে আবিষ্কার করছে কেলভিন এবং তার সহকারীরা, কেলভিন এবং তার সহকারীরা শৈবালে আবিষ্কার করছে। C4 চক্রটা হ্যাস এবং স্ল্যাগ ভুট্টা ইক্ষু উদ্ভিদে, C4 চক্রটা হ্যাস এবং স্ল্যাগ ইক্ষু উদ্ভিদে আবিষ্কার করছে। আর এই যে ক্যাম চক্রটা আছে এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। এবার আসো C3 আর C4 থেকে কি পড়বো? কিচ্ছু পড়বো না, ঠিক আছে, কিচ্ছু পড়ার দরকার নাই, আমি যতটুকু লিখে দিচ্ছি এতটুকু পড়বা। আর এই পড়ানোর সময় তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো, ম্যাজিকটা দেখার পর একটু হাততালি দিতে হবে সবাইকে। ওকে, তাহলে দেখো যে হচ্ছে আমরা এখান থেকে দেখার চেষ্টা করি যে C3, C4 চক্র আর পার্থক্যটা আসলে হচ্ছে কি। ওকে, প্রথম কথা দেখো, দুই ধরনের ক্লোরোপ্লাস্ট হয়, একটা মেসোফিল আর একটা বান্ডল শীট। মেসোফিল, বান্ডল শীট। C3 তে শুধুমাত্র মেসোফিল ক্লোরোপ্লাস্ট থাকে, ঠিক আছে। C4 এ মেসোফিল এবং বান্ডল শীট উভয় প্রকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। মেসোফিল এবং বান্ডল শীট উভয় প্রকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। কি বলছি? C3 তে মেসোফিল, C4 এ মেসোফিল এবং বান্ডল শীট উভয় প্রকার হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। এবার আসো পরের জিনিসটা, ক্র্যান্স অ্যানাটমি। ক্র্যান্স অ্যানাটমি, ক্র্যান্স অ্যানাটমির সংজ্ঞাটা আমি বলতেছি। বান্ডল শীট কোষকে ঘিরে ঘন কোষের যে আবরণ থাকে সেটাকেই ক্র্যান্স অ্যানাটমি বলা হয়। বান্ডল শীট কোষকে ঘিরে ঘন কোষের যে আবরণ থাকে সেটাকেই ক্র্যান্স অ্যানাটমি বলা হয়। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, তাহলে ক্র্যান্স অ্যানাটমিটা C3 এর বৈশিষ্ট্য নাকি C4 এর বৈশিষ্ট্য? কমেন্ট করো, বলো। ক্র্যান্স অ্যানাটমিটা C3 এর বৈশিষ্ট্য নাকি C4 এর বৈশিষ্ট্য? বলো 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 বলো। ক্র্যান্স অ্যানাটমিটা C3 এর বৈশিষ্ট্য নাকি C4 এর বৈশিষ্ট্য? হ্যাঁ, C4, কারণ বলে দিছি বান্ডল শীট কোষকে ঘিরে ঘন কোষের যে স্তর সেটাই হচ্ছে কি ক্র্যান্স অ্যানাটমি। তার মানে এখানে থাকবে না আর এখানে ক্র্যান্স অ্যানাটমি থাকবে। ওকে, এটা চলে গেল আমাদের ক্র্যান্স অ্যানাটমির বিষয়। তারপরে দেখো এইটার ক্ষেত্রে প্রথম CO2 গ্রহিতা, প্রথম CO2 গ্রহিতা হচ্ছে RUBP15, ঠিক আছে, রাইবুলোস 15 বিসফসফেট, রাইবুলোস 15 বিসফসফেট। আর এইটার ক্ষেত্রে হচ্ছে ফসফোইনল পাইরুভেট অ্যাসিড, ঠিক আছে, ফসফোইনল পাইরুভেট, ফসফোইনল পাইরুভেট প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহিতা। প্রথম স্থায়ী যৌগ, প্রথম স্থায়ী যৌগ, এটার ক্ষেত্রে 3PGA 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এটার ক্ষেত্রে হচ্ছে 4OAA 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট
অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই দুইটা তথ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম, এখানে 4টা তথ্য আছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কে, স্থায়ী কে, অস্থায়ী কে, স্থায়ী যৌগ কোনগুলো, এই কারণে এটার নাম C3, এই কারণে এটার নাম কি C4, ঠিক আছে। এবার দেখো যে এদের টেম্পারেচার, এই যে এবার তোমরা সেই ম্যাজিকটা দেখবা, উভয় পাশে লিখে হচ্ছে 0 থেকে 5, ঠিক আছে, দুই পাশে লিখে হচ্ছে 0 থেকে 5, ঠিক আছে, 0 থেকে 5 লিখছো তোমরা, ঠিক আছে, 0 থেকে 5 লিখছো। এবার 0 থেকে 5 এর মধ্যবর্তী সংখ্যা কোনগুলো বলো তো? 1 2 3 4, 1 2 3 4, সিরিয়ালি বসায় দাও, 1 2 3 4, দেখো টেম্পারেচার হয়ে গেছে, 1 2 3 4, দেখো টেম্পারেচার হয়ে গেছে তোমাদের, ঠিক আছে, দেখো টেম্পারেচার হয়ে গেছে, ওকে, টেম্পারেচার হয়ে গেছে, ওকে। এবার সবাই একটা হাততালি দাও, ওকে। তারপরে দেখো হচ্ছে যে এদের ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কে যেন বললো C4 এর সবকিছুই বেশি বেশি, না রে পাগলা, C4 এর সবকিছু বেশি বেশি না, কার্বন ডাই অক্সাইডের একটা মিনিমাম ভ্যালু লাগে, এই ভ্যালুটা হচ্ছে 50 থেকে 150 ppm, ঠিক আছে, 150 ppm, এটা 50 হচ্ছে মিনিমাম, 50 থেকে 150 ppm হলে C3 চক্রটা সম্পন্ন হয়। আর C4 এর ক্ষেত্রে এটা হচ্ছে 0.1 থেকে 10 ppm, ঠিক আছে, 10 ppm, তার মানে এইটার ক্ষেত্রে 0.1 হলেই C4 চক্রটা সংগঠিত হয়। তার মানে কি এখানে কি হয়ে গেল, এখানে কম হয়ে গেল না, তার মানে এই যে C4 মানেই বেশি বেশি, এটা মনে রাখার কোনো কারণ নাই, C4 মানে কমও হতে পারে। ওকে, লাস্ট ওয়ান হচ্ছে আরেকটা পার্থক্য, এখানে কোথায় লিখি আমি, এখানে লিখে নাও, C3 তে ফটো রেসপিরেশন ঘটে, C4 এ ফটো রেসপিরেশন ঘটে না, C3 তে ফটো রেসপিরেশন ঘটে, C4 এ ফটো রেসপিরেশন ঘটে না, C3 তে ফটো রেসপিরেশন ঘটে আর C4 এ ফটো রেসপিরেশন ঘটে না, C3 তে ফটো রেসপিরেশন ঘটে, C4 এ ফটো রেসপিরেশন ঘটে না। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমরা দেখলাম। দেখার পর এবার দেখো আমরা C4 চক্রের ক্ষেত্রে যে উদাহরণগুলো, C4 চক্রের উদাহরণগুলো মনে রাখবা, আখি মুনকে দুইবার ভুয়া চিঠি দিল, আখি মুনকে দুইবার ভুয়া চিঠি দিল, আখি দিয়ে হচ্ছে আখ, মুন দিয়ে হচ্ছে মুথা ঘাস, ন দিয়ে হচ্ছে নট শাক, দুইবার দিয়ে হচ্ছে দুর্ভা ঘাস, ভুয়া দিয়ে হচ্ছে ভুট্টা, চিঠি দিয়ে চীনাবাদাম, দিল দিয়ে ডাটা, এগুলো হচ্ছে C4 উদ্ভিদ। আখি মুনকে দুইবার ভুয়া চিঠি দিল, আখি মুনকে দুইবার ভুয়া চিঠি দিল, আখি দিয়ে হচ্ছে আখ, মুন দিয়ে হচ্ছে মুথা ঘাস, ন দিয়ে নট শাক, দুইবার দিয়ে দুর্ভা ঘাস, ভুয়া দিয়ে ভুট্টা, চিঠি দিয়ে চীনাবাদাম, আর দিল দিয়ে হচ্ছে কি বলতো, ডাটা। ওকে, তারপরে দেখো C4 উদ্ভিদের আবার 3 প্রকার গতিপথ আছে, NADP ম্যালিক এনজাইম, NAD ম্যালিক এনজাইম, ফসফোরিনল পাইরুভেট কার্বক্সিকাইনেস এনজাইম, এই 3টা প্রকার সম্পর্কে জানবা, এক্সাম্পল গুলো জানবা, NADP ম্যালিক এনজাইম, তারপরে NAD ম্যালিক এনজাইম, ফসফোরিনল পাইরুভেট কার্বক্সিকাইনেস, ঠিক আছে, এই 3টা প্রকারভেদ সম্পর্কে তোমরা হচ্ছে জানার চেষ্টা করবা। এটা আমাদের C4 চলে গেল, এটা আমরা পড়ে ফেলছি। ফটো রেসপিরেশন, এত কিছু জানার দরকার নাই, ফটো রেসপিরেশন মানে আলোক শোষণ, ঠিক আছে, ফটো রেসপিরেশন মানে ফটো মানে আলো, রেসপিরেশন মানে শ্বসন, আলোর উপস্থিতিতে শ্বসন, এটা কোথায় ঘটে, C3 চক্রে ঘটে, এতটুকুই জানো, বেশি কিছু জানার দরকার নাই, C3 চক্রে ঘটে। এবার আসো ক্যাম সম্পর্কে দু একটা লাইন। ক্যাম চক্রেরও প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটার নাম কেন ক্যাম হয়েছে বলতো? ক্যাম মিন্স হচ্ছে ক্রাসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম, কারণ এটা ক্রাসুলেসি নামক একটা গোত্রে সংগঠিত হয়, ক্রাসুলেসি নামক একটা গোত্রে সংগঠিত হয়, ঠিক আছে। এক্সাম্পল গুলো কি কি? পাথরকুচি, লিখে নাও এক্সাম্পল গুলো, ইম্পর্টেন্ট, পাথরকুচি, আনারস, ক্যাকটাস, খেজুর, ঠিক আছে। ওকে, পাথরকুচি, আনারস, ক্যাকটাস, খেজুর।
ঠিক আছে, পাথরকুচি, আনারস, ক্যাকটাস, খেজুর। পাথরকুচি, আনারস, ক্যাকটাস, অর্কিড আছে, অর্কিড লিখতে পারো, অর্কিড। ঠিক আছে, খেজুর, এরা হচ্ছে ক্যাম উদ্ভিদ। ওকে, আমাদের C3 গেল, C4 গেল। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে বলো? ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে বলো? বলো 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 বলো, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ওকে, ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা ক্লিয়ার। ওকে, এবার আসো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি। জাস্ট এটা মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রমাণ করছে হিল, ভ্যান নিল, স্যামুয়েল রুবেন এবং কামেন। ঠিক আছে, কিন্তু এগুলো বিক্রিয়া লাগবে না, এখান থেকে যে তথ্যটা পড়বা সেটা হচ্ছে ওই প্রথম তথ্যটা। তারপরে সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়া দ্বারা এটাকে প্রমাণ করছে হচ্ছে ভ্যান নিল, এটা মনে রাখবা। তারপরে তেজস্ক্রিয় আইসোটোপ, অক্সিজেনের আইসোটোপ ব্যবহার করছে স্যামুয়েল রুবেন এবং কামেন, এটা মনে রাখবা। শেষ। ঠিক আছে, যে আমরা কি কি পড়তে বলছি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস পানি। শেষ। কৃষিতে অনেকবার আসছে, বহুবার। ভ্যান নিলের বিক্রিয়া দ্বারা উনি সালফার ব্যাকটেরিয়া দিয়ে এটাকে প্রুভ করছে। তারপরে আমরা বলছি স্যামুয়েল রুবেন এবং কামেন তেজস্ক্রিয় আইসোটোপ 18 দ্বারা প্রুভ করছে। ওকে, তারপরে দেখো লিমিটিং ফ্যাক্টর, এত কিচ্ছু মনে রাখার দরকার নাই, দুইটা জিনিস। ল অফ মিনিমাম, এটা দিছে বিজ্ঞানী লিবিক, আর ব্ল্যাকম্যান দিছে হচ্ছে ল অফ লিমিটিং ফ্যাক্টর। ঠিক আছে, এই দুইটা জিনিস। ওই ব্ল্যাকম্যান, একটু আগে আমরা যে ব্ল্যাকম্যান পড়ছি, তাহলে লিবিক দিছে ল অফ মিনিমাম। ঠিক আছে, আর ব্ল্যাকম্যান দিছে ল অফ লিমিটিং ফ্যাক্টর। ল অফ লিমিটিং ফ্যাক্টর, জাস্ট এই দুইটা তথ্য, যে লিবিক দিছে ল অফ মিনিমাম, ব্ল্যাকম্যান দিছে ল অফ লিমিটিং ফ্যাক্টর। ল অফ লিমিটিং ফ্যাক্টর, ল অফ লিমিটিং ফ্যাক্টর। ওকে, শেষ। ওকে, আমাদের সালোক সংশ্লেষণ শেষ। ইম্পর্টেন্ট টপিকস ছিল। এবার সালোক সংশ্লেষণের একটু ব্যস্তানুপাতিক প্রভাবকগুলো একটু লিখে নাও। সালোক সংশ্লেষণের ব্যস্তানুপাতিক প্রভাবক হচ্ছে, সালোক সংশ্লেষণের ব্যস্তানুপাতিক প্রভাবক হচ্ছে দুইটা, অক্সিজেন আর শর্করার পরিমাণ। লিখো, সালোক সংশ্লেষণের ব্যস্তানুপাতিক প্রভাবক, 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 সালোক সংশ্লেষণ ব্যস্তানুপাতিক প্রভাবক হচ্ছে O2 আর শর্করা, এই দুইটা ব্যস্তানুপাতিক প্রভাবক। অপটিমাম টেম্পারেচার 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। অপটিমাম টেম্পারেচার 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। অপটিমাম টেম্পারেচার 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। ওকে, শেষ। এবার আসো শ্বসন। ঠিক আছে, এবার আসো আমরা পড়ব হচ্ছে শ্বসন সম্পর্কে পড়ার চেষ্টা করব। শেষ, আমরা শেষের দিকে চলে আসছি। ঠিক আছে, শেষের দিকে চলে আসছে, আমরা শ্বসন সম্পর্কে হচ্ছে পড়ার চেষ্টা করব। দেখো, শ্বসন সম্পর্কে আমরা কি কি পড়বো, এই তিনটা লাইন একটু পড়ে নিবা শ্বসন সম্পর্কে। মজার ব্যাপার, শ্বসন কিন্তু দুই প্রকার, একটা সবাত আর একটা হচ্ছে অবাত। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো, সবাত শ্বসনের ক্ষেত্রে যা বিক্রিয়ক, সালোক সংশ্লেষণের ক্ষেত্রে দেখো তা উৎপাদ। খেয়াল করছো, সবাত শ্বসনের ক্ষেত্রে যা হচ্ছে বিক্রিয়ক, সালোক সংশ্লেষণের ক্ষেত্রে তা উৎপাদ। দেখো, এইটুকু সালোক সংশ্লেষণের উৎপাদ ছিল না, এটা শ্বসনে এসে কি হয়ে গেছে, বিক্রিয়ক হয়ে গেছে। শ্বসনে এটিপি তৈরি হয় কয়টা, 36টা। কোন শ্বসনে? সবাত শ্বসনে। সবাত শ্বসনে এটিপি তৈরি হয় কয়টা, 36টা। এবার দেখো অবাত, অবাত শ্বসনে এটিপি তৈরি হয় কয়টা, 2টা। তার মানে টোটাল কত, 38। যদি আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে শ্বসনে মোট কত ইউনিট এটিপি তৈরি হয়, অ্যান্সার হচ্ছে 38। কারণ শ্বসন বললে সেখানে সবাত আছে, অবাত আছে। সবাদে 36, অবাদে 2। কিন্তু যদি বলে সবাত শ্বসনে কত অণু, 36, অবাদে কত অণু, 2 অণু, এই হচ্ছে 38। ওকে, এবার আসো শ্বসনের প্রকারভেদ নিয়ে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি। শ্বসন তোমরা জানো দুই প্রকার, একটা হচ্ছে সবাত, সবাত শ্বসন, ঠিক আছে, আর একটা হচ্ছে অবাত শ্বসন। তোমরা জানো যে সবাত শ্বসনে অক্সিজেন লাগে, আর অবাদে হচ্ছে কি বলতো, অক্সিজেন লাগে না। সবাদে অক্সিজেন লাগে, অবাদে অক্সিজেন লাগে না। সবাত এবং অবাত
উভয় শ্বসনের প্রথম ধাপের নাম হচ্ছে কি গ্লাইকোলাইসিস। খেয়াল করো, গ্লাইকোলাইসিস, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ধাপ। তারপরে হচ্ছে তোমার পাইরুভিক অ্যাসিডের জারণ, এত ডিটেলস পড়বো না, যতটুকু লাগে। পাইরুভিক অ্যাসিডের জারণ আমি ধাপগুলো আগে লিখে নিই, তারপরে কথা বলি। ক্রেবস চক্র ইটিসি। এবার আসো গ্লাইকোলাইসিস নিয়ে আমরা কি জানার চেষ্টা করি। গ্লাইকোলাইসিস হচ্ছে সবাত এবং অবাত উভয় শ্বসনেরই প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। উভয় শ্বসনের প্রথম ধাপের নাম কি গ্লাইকোলাইসিস, ঠিক আছে। তো দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ জারিত হয়ে কয় অণু পাইরুভিক অ্যাসিড? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। গ্লাইকোলাইসিস বিক্রিয়ায় হচ্ছে 9টা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় বিক্রিয়া 9টা, এনজাইম 10টা। বিক্রিয়া 9টা, এনজাইম কয়টা বলতো? 10টা। 1, 3 এবং শেষ 1, 3 আর হচ্ছে 9, এই বিক্রিয়াগুলো একমুখী, বাকিগুলো উভমুখী। দেখো কি কি বলতেছি। গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় বিক্রিয়া 9টা, এনজাইম 10টা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1, 3, 9 বিক্রিয়াগুলো একমুখী, বাকিগুলো কি মুখী বলতো? বাকিগুলো হচ্ছে উভমুখী, ঠিক আছে, বাকিগুলো হচ্ছে উভমুখী। তারপরে দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে বলা হয় ইএমপি পাথওয়ে, এমবেডেন মেরহফ পার্নাস, এমবেডেন মেরহফ পার্নাস, ইএমপি পাথওয়ে বা শ্বসনের সাধারণ গতিপথ বা সাইটোপ্লাজমীয় শ্বসন। শ্বসনের সাধারণ গতিপথ বা সাইটোপ্লাজমীয় শ্বসন, শ্বসনের সাধারণ গতিপথ বা সাইটোপ্লাজমীয় শ্বসন। ওকে, তারপরে দেখো যে পাইরুভিক অ্যাসিডের জারণ, এটা জারিত হয়ে বেসিক্যালি অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। এই অ্যাসিটাইল কোয়েটা গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র দুইটার মধ্যবর্তী সংযোগকারী রাসায়নিক উপাদান। যে গ্লাইকোলাইসিস এবং হচ্ছে ক্রেবস চক্র, এই দুইটার হচ্ছে সংযোগকারী রাসায়নিক উপাদান হচ্ছে কি অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে। তারপরে দেখো ক্রেবস চক্র, ক্রেবস চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এই কারণে এটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়, কারণ এখানে সাইট্রিক অ্যাসিড থাকে কয়টা? 3টা, সরি, কার্বন থাকে কয়টা? 3টা। তাহলে দেখো কি বলছি, ক্রেবস চক্রটাকে হচ্ছে আমরা বলতেছি এটার প্রথম স্থায়ী উপাদান হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এই কারণে এটার নাম সাইট্রিক অ্যাসিড চক্র। সাইট্রিক অ্যাসিডে 3টা কার্বন থাকে, এই কারণে এটার নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। এখানে ম্যাট্রিক্সে স্থায়ী অবস্থানের কারণে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবাসিক অণু বলা হয়। ম্যাট্রিক্সে স্থায়ী অবস্থানের কারণে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবাসিক অণু বলা হয়। তারপর দেখো ইটিসি, ঠিক আছে। এটিপি তৈরির প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন বলে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। ইটিসি এর ক্ষেত্রে হচ্ছে অক্সিজেন হলো ইলেকট্রনের শেষ গ্রহীতা, আর প্রথম গ্রহীতা হচ্ছে, দেখো, ইলেকট্রনের শেষ গ্রহীতা হচ্ছে অক্সিজেন, আর প্রথম গ্রহীতা হচ্ছে এফএডি। প্রথম গ্রহীতা হচ্ছে এফএডি, শেষ গ্রহীতা হচ্ছে অক্সিজেন, আর প্রথম গ্রহীতা হচ্ছে কি এফএডি, শেষ। এই সবাত শ্বসন সম্পর্কে এতটুকুই মনে রাখবা। এবার আসো অবাত শ্বসন, ঠিক আছে। এবার আসো অবাত শ্বসন। অবাত শ্বসনের হচ্ছে 2টা ধাপ, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস ওই আগে যা পড়ছিলাম তাই, ঠিক আছে, আগে যা পড়ছিলাম তাই গ্লাইকোলাইসিস থেকে, ঠিক আছে, গ্লাইকোলাইসিস থেকে আগে যা পড়ছিলাম তাই। নিচে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, ঠিক আছে, পাইরুভিক অসম্পূর্ণ জারণ। খেয়াল করো, এটা অসম্পূর্ণভাবে জারিত হয়ে 2টা জিনিস তৈরি করতে পারে। যদি ইথানল তৈরি হয় তাহলে এটার সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিডও তৈরি হতে পারে। গাজন প্রক্রিয়ায় হচ্ছে ইথানল, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে তৈরি হতে পারে। ল্যাকটিক অ্যাসিডটা কিভাবে তৈরি হয়? দেখো, তোমার ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হয়, দেখো তোমরা অনেকদিন পরে যখন ক্রিকেট বা ফুটবল খেলতে যাও বা ব্যাডমিন্টন খেলতে যাও, হাত পা প্রচুর ব্যথা হয়ে যায়, বুঝতে পারছো? কারণ এখানে অবাত শ্বসন হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, বুঝতে পারছো? আর ইথানল বা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এখানে জাইমেস এনজাইম ভূমিকা পালন করে। এখানে কোন এনজাইম ভূমিকা পালন করে?
জাইমেস এনজাইম ভূমিকা পালন করে। ওকে, এগুলো বিক্রিয়া ফিক্রিয়া দরকার নাই, বিক্রিয়া টিক্রিয়া দরকার নাই। ওকে, এবার আসো শ্বসনের কোন বিক্রিয়া কোথায় কোথায় সংঘটিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন বিক্রিয়া কোথায় কোথায় সংঘটিত হয়? কৃষিতে এখান থেকে আসবেই আসবে, কৃষিতে এখান থেকে ইনশাআল্লাহ আসবেই আসবে। গ্লাইকোলাইসিসের এনজাইম আর স্টেপ গুলো পড়া লাগবে না? পড়া লাগবে না। তাহলে দেখো যে এইটা ঠিক আছে, কোন বিক্রিয়া কোথায় কোথায় সংঘটিত হয়, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আসো যে হচ্ছে কোথায় কয় অণু এটিপি তৈরি হয়। দেখো এগুলো পড়ার দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হচ্ছে 6 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি গ্লাইকোলাইসিসের 6 অণু, অ্যাসিটাইল কোয়ে 6 অণু, ক্রেবস চক্রে 24 অণু এটিপি। এই 24 6 কত বলতো 30, 30 আর 6 কত বলতো 36। কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করে, ঠিক আছে, শ্বসন হার কার্ডটা ইম্পর্টেন্ট, এখনো শ্বসন হারে আসি নাই তো, আসতে দাও। গ্লাইকোলাইসিসের 6 অণু, তারপরে হচ্ছে অ্যাসিটাইল কোয়েতে 6 অণু, ক্রেবস চক্রে কত 24। আর যদি জিজ্ঞেস করে গ্লাইকোলাইসিসের নিট এটিপি কয়টা, অ্যান্সার করবে 2টা। সরাসরি যে 2টা এটিপি তৈরি হয় এটাকে নিট এটিপি বলা হয়। সরাসরি যে 2টা এটিপি তৈরি হয় সেটাকে নিট এটিপি বলা হয়। 1 অণু NADH2 সমান 3 অণু এটিপি, 1 অণু জিটিপি সমান 1 অণু এটিপি, 1 অণু FADH2 সমান 2 অণু এটিপি। এই তথ্যগুলো একটু মনে রাখতে পারো। ওকে, এবার আসো ফার্মান্টেশন বা গাজনের ব্যবহার। ঠিক আছে, গাজনের ব্যবহারগুলো পড়বা, এগুলো হচ্ছে কৃষিতে দিতে পারে। যে দেখো লুই পাস্তুর গাজন প্রক্রিয়া সম্পর্কে অধ্যয়নকে জাইমোলজি বলা হয়। তারপরে দেখো দুধের সাথে, এই তথ্যটা, দুধের সাথে ল্যাক্টোব্যাসিলাস স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়া মিশ্রিত করলে দধি তৈরি হয় 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 থেকে 5 ঘন্টার মধ্যে। 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 3 থেকে 5 ঘন্টার মধ্যে। ঠিক আছে, 3 থেকে 5 ঘন্টার মধ্যে। তারপরে দেখো হচ্ছে তোমার এই যে তোমার ইস্ট, আঙ্গুর থেকে ওয়াইন, আপেলের রস থেকে সিডার, আঙ্গুর থেকে ওয়াইন, আপেল থেকে সিডার, ধান থেকে শাক, সেঞ্চুরি প্লান্ট থেকে মেসকাল তৈরি হয়। ঠিক আছে, মেসকাল তৈরি হয়। এইটা ব্যাসিলাস মেগাথেরিয়াম নামক ব্যাকটেরিয়া চা তামাক প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয়। ঠিক আছে, এইটা হচ্ছে মনে রাখবা। মাছ হতে তৈরি জাপানের কাৎসুবিশি প্রভৃতি জনপ্রিয়। এই লাইনগুলো হচ্ছে মনে রাখবা। ওকে, এবার আসো শ্বসনিক হার। শ্বসনিক হার মানে হচ্ছে তোমার কি পরিমাণ অক্সিজেন হচ্ছে গৃহীত হচ্ছে, কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড ত্যাগ হচ্ছে, এইটার যে হচ্ছে হার, এটাকে আমরা বলে থাকি হচ্ছে শ্বসনিক হার। এটাকে আমরা বলে থাকি কি শ্বসনিক হার। তো দেখো শ্বসনিক হার কার কার মনে রাখবা, গ্লুকোজ মনে রাখবা। গ্লুকোজের 1 সবাত শ্বসনে, গ্লুকোজের হচ্ছে কি 1 সবাত শ্বসনে। সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড দুইটা সেম, সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড 1.33। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড 1.33। তারপর হচ্ছে তোমার টার্টারিক অ্যাসিড মনে রাখতে পারো 1.6, টার্টারিক 1.6। তারপরে মনে রাখতে পারো পামিটিক আর ওলিক। পামিটিক হচ্ছে 0.7 আর ওলিক হচ্ছে 0.7 অন, 0.7 অন, ওলিক হচ্ছে 0.7 অন। ওকে, এইগুলো পড়বা, এইগুলো পড়বা। এবার দেখো শ্বসনের ব্যস্তানুপাতিক প্রভাবক কোনগুলো। শ্বসনের ব্যস্তানুপাতিক প্রভাবক হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর কোষের বয়স। ঠিক আছে, শ্বসনের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে CO2 আর কোষের বয়স, কোষের বয়স, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক। শ্বসনের অপটিমাম টেম্পারেচার হচ্ছে 20 থেকে 35 সম্ভবত। শ্বসনের অপটিমাম টেম্পারেচার কত? 20 থেকে 35 না? এরকমই হওয়ার কথা। দেখো তো কে একজন জানাও তো। হ্যাঁ, শ্বসনের হচ্ছে 20 থেকে 35,
শ্বসনে হচ্ছে 20 থেকে 35, শ্বসনে হচ্ছে 20 থেকে 35। ওকে, তোমরা কি জানো চ্যাপ্টার শেষ হয়ে গেছে একদম, দেখো 45 শেষ করে দিস, 1 ঘন্টা ক্লাস দিস, 1 ঘন্টা ক্লাস নিছি, তোমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে।